এই ব্রেকিং নিউজটা আপনার জন্য। রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছেন সাবধান হয়ে যান, বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় শুরু হচ্ছে। সমীক্ষায় আধার কার্ড, রেশন কার্ড ব্যবহারে আপত্তি, এবং সেই আপত্তি বিহারের ক্ষেত্রে আজ এফিডেভিট দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন। ভোটার কার্ড ব্যবহারেও আপত্তি রয়েছে কমিশনের। নথি হিসেবে জন্মের শংসাপত্র দেখার কথা উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় রেশন কার্ড ব্যবহারে আপত্তি, তার কারণটা কি? আমি নীলাদ্রিদার কাছে যাব এবং ফিরদৌসদার কাছে এরপরে যাব। তার কারণটা কি নীলাদ্রিদা? খুব সিম্পল, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি, আপনি, আমার মা বাবা, আপনার মা বাবা প্রত্যেকে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিন্তু আমাদের মধ্যে থেকে জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, তার কাছে যদি একটা নকল আধার কার্ড চলে আসে, ভোটার কার্ড চলে আসে, তাকে তো বলতে হবে সে জন্মেছে কোথায়। তার হয়তো বার্থ সার্টিফিকেট নেই, কর্পোরেশনের কিছু ডকুমেন্ট আছে, হয়তো গ্রামে দাইমার কাছে জন্মেছেন, সেই সময়কার কিছু ডকুমেন্ট আছে। মানে এত সহজে জসিমউদ্দিন রহমানি যে আনসারুল্লাহ বাংলার সন্ত্রাসবাদী সংগঠনের মাথা, সে যদি এখানে চলে আসে, তাকে তো প্রমাণ করতে হবে তার বাবা এখানকার ছিলেন। এই প্রসেসটা খুব সহজ একটা প্রসেস, সেটাকে ঘোলা জলে মাছ ধরার মতন তৃণমূল কংগ্রেস একটা খুব কমপ্লেক্স জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এটা কিন্তু আমি বলছি সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নীলাদ্রিদা, এটা কি করে থামানো যায়? না না ময়ূক, একটা জিনিস আমাদের বুঝতে হবে, আজকে এই প্রসেসটা ইলেকশন কমিশন করছে কেন? কারণ তারা মনে করছে প্রচুর জাল ভোটার আছে। অর্থাৎ জাল ভোটার যদি থাকে, জাল আধার ভোটার কার্ডও আছে, যারা জাল ভোটার তাদের ভোটার কার্ড আছে, সেক্ষেত্রে ভোটার কার্ড ডকুমেন্ট হয় কি করে? আমরা আপনাদের টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখেছি কিভাবে জাল আধার কার্ড তৈরি হচ্ছে। যারা নাগরিক নন তাদেরও আধার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। এতে বিএসএফেরও দায় আছে, এতে কেন্দ্রীয় সরকারেরও দায় আছে। কিন্তু জাল আধার কার্ড যেখানে তৈরি হচ্ছে এবং ছেয়ে গেছে যেখানে, সেখানে আধার কার্ড ডকুমেন্ট হয় কি করে? এটা অ্যাড্রেস প্রুফ হতে পারে, কিন্তু ডকুমেন্ট হয় কি করে আধার কার্ড? এই প্রশ্ন উঠতে বাধ্য। আচ্ছা, এর দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, কেন্দ্রীয় সরকারেরও দায় আছে, বারবার বলছি। কিন্তু মুশকিল হচ্ছে যখন কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন এই আধার কার্ড, ভোটার কার্ডের ঊর্ধ্বে উঠে ভোটার লিস্টটা সংশোধন করতে চাইছে, তখন আপত্তি করছে কেন তৃণমূল কংগ্রেস? তাহলে কি এই জাল ভোটারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল কংগ্রেস? আরও প্রশ্ন হচ্ছে ময়ূক, আপত্তি তো অনেকভাবে করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন ভারতবর্ষের সংবিধান এটা বিরোধী, আমরা আইনত এটাকে চ্যালেঞ্জ জানাবো। সেটা না করে তিনি কেন একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন ইলেকশন কমিশনের দপ্তর আমরা ঘেরাও করব? যদি কখন মুখ্যমন্ত্রী ডাক দেন ইলেকশন কমিশনের আমি দপ্তর ঘেরাও করব, তাকে পরের দিন থেকে মুখ্যমন্ত্রী থাকার তার অধিকার আছে কিনা, আর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাববে কিনা, সেটা সত্যিই একটা বিবেচ্য বিষয়। কারণ হুলিগানিজমকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এত ডেসপারেট কেন? আমার সেটাই প্রশ্ন। তাহলে কি তার জয়টা নির্ভর করছে এই অবৈধ ভোটারদের ওপর? তাই তিনি এই অবৈধ ভোটারদের নাম কাটায় এত আপত্তি করছেন। এই অবৈধ ভোটার মানে কি শাসক দল কি ভোট দেয়? সেটাই তো মনে হচ্ছে। তাহলে বিহারে তাই হয়েছিল, তাহলে তো বিজেপি বিহারে তাই হয়েছিল তো। আমি জানি না, না তাহলে কেন করুন না? বিহারে 50 লক্ষ ভোট বিহারে হয়েছে, বিজেপি আরে বলবো না কেউ আপত্তি করছে। আচ্ছা, ইলেকশন কমিশনার যদি ভোট বাতিল করার ক্ষমতা থাকে তাহলে ঢুকিয়েছিল তারাই। ভুল হয়েছে আমি বারবার বলছি, কিন্তু আমি তো এখন না পয়েন্ট আছে। বিমল দা চাপে ফেলছেন, মণিশঙ্কর দা চাপে ফেলছেন। মণিশঙ্কর দা হঠাৎ করে একটা ন্যারেটিভ দিয়ে দিলেন যে নির্বাচন কমিশন তার মানে ভোটার লিস্টে ঢুকেছিল না। 2003 সালের পরে এই ভোটার লিস্ট SIRটা 2003 সালের পরে ভারতে হয়নি। ভারতে যদি নাই হয়, রাজ্য সরকারগুলোকে প্রশ্ন করতে হবে, রাজনৈতিক নেতাগুলোকে প্রশ্ন করতে হবে। আমি ফিরদৌস কাছে যাব, আমি বাকিদেরকে থামাচ্ছি। বেশ আমি স্টুডিওর যারা অতিথিরা রয়েছেন তাদের অডিও থামাচ্ছি। ফিরদৌস শামীম হাত তুলছেন, অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। ফিরদৌস শামীম, আনইন্টারাপ্টেড টাইম, বলুন। ফিরদৌস
দেখুন, আমি প্রথম কথা বুঝতে পারছি না যে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে। তার কারণ এই টেনশন বাড়ছে ভোটার তৃণমূলে। লিস্ট, না না, ভোটার লিস্ট সংশোধন এটা নতুন কোনো বিষয় নেই, প্রতিবার ভোটার লিস্ট সংশোধন হয়। এখন যেটা হয়েছে সেটা বিহারের ক্ষেত্রে আপনার এত কিছু বলছেন, এসআই এর মাধ্যমে 50 লক্ষ নয় 51 লক্ষ। ফলে এই যে স্পেশাল এই যে ইন্টেন্সিভ রিভিশন করছেন, এইটা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের সামনে কেন গেছেন, সেটা হচ্ছে অনার্স অফ প্রুফ কার উপর বর্তায়। ধরুন একজন প্রথমবার যিনি অ্যাপ্লিকেন্ট হলেন, তিনি সিটিজেন হিসেবে তিনি তার সিটিজেনশিপ তিনি প্রুভ করবেন, তবে তিনি ইনক্লুড হলেন, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ধরুন যার নাম অলরেডি ইনক্লুডেড হয়ে আছে, কেউ একজন অবজেকশন করলেন ফর্ম 7 এর মাধ্যমে, তাহলে এই যে অনার্সটা কার উপর বর্তাবে, যিনি ইনক্লুডেড হয়ে আছেন তার উপরে, নাকি যিনি অবজেকশন করছেন তার উপরে। ফলে এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের সামনে মামলা পেয়েছেন, কিন্তু বিষয়টা ওখানে না, বিষয়টা অন্য জায়গায়। যে এত শোরগোল পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে কেন? পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার পিছনে দুটো কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। প্রথম কারণটি হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে আমার ধারণা, কারণ মনে কোনো প্রকার সন্দেহ নেই, পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের মধ্যে এরকম অনেক নাম পাবেন যারা অলরেডি মারা গেছেন, তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। ওই তাদের ভোট প্রতি বছর তৃণমূল কংগ্রেসের দামাল ছেলেরা দিয়ে দেয় একেবারে গিয়ে, সে নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই। ফিরদৌস শামীম, আমি একবার একটু আপনাকে ইন্টারাপ্ট করব। মানে আমার মনে হচ্ছে আপনার কি ভয় হচ্ছে যে নাম বাদ চলে যেতে পারবে? দেখুন, ভয়টা আমার একটা ব্যক্তিগত বিষয় নয়, এটা সামগ্রিক বিষয়। এক্স্যাক্টলি, আমার আপনার কোনো ভয় হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেন আমাদের মাথার উপর এসে কানে বলে যাচ্ছেন যে দেখো তোমাদের ভয়। আমি এটা বলাটা কমপ্লিট করি তাহলে সুবিধা হবে। দেখুন, আমার যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন ইলেকশন কমিশন তার রাইট আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে ভোটার লিস্ট সংশোধন করতে পারে, কিন্তু সংশোধনের ভঙ্গিমা কি হবে, প্রসিডিওর কি হবে, এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। এবার অনেকে বলতেই পারেন যে এই যে বাদ দেওয়ার মধ্যে হয়তো 4টে যারা সঠিক ইন্ডিয়ান তাদেরও বাদ চলে যেতে পারে। সেই ক্ষেত্রে ওই যে বললাম অনার্সটা কি হবে, প্রসিডিওর কি হবে, সেটা নিয়ে আমাদের ডিবেট চলতে পারে। কিন্তু ইলেকশন যে কমিশন, তার যে ভোটার লিস্ট সংশোধন করার কোনো ক্ষমতা নেই, এটা যেই বলবে সে ভুল বলছে, কিন্তু তার সংশোধনের ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ কিভাবে হবে, প্রসিডিওর কি হবে, সেটা নিয়ে ডিবেট চলতে পারে, কিন্তু সেটা একেবারে নেই, এটা বলাটা সঠিক হবে না। এবার আসি যে এই যে একটা নতুন হিউম্যান ক্রাই তৈরি করা হয়েছে নতুন করে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলছেন, আসলে তিনি বলছেন এই কারণেই, কারণ তিনি তার ভোট ব্যাংক যে পলিটিক্স সেটা তিনি করতে চান। সেটা কি? সেটা উনি একটা ভয়ের রাজত্ব কায়েম করতে চান। সেই ভয়ের রাজত্ব কায়েম করে উনি মনে করেন ওনার যে ভোট ব্যাংক সেটা কনসলিডেট করা যাবে। এই দেখুন, এই যে এসআইআর যদি হয়ও পশ্চিমবঙ্গে, দেখুন আমি একদম ফ্যাক্ট বলি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি আপনি এসআইআর করেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে ধরুন পাশে আপনার এরকম মনে হতে পারে পাশে একটি বাংলাদেশ বলে একটি রাষ্ট্র আছে, সেখান থেকে লক্ষ লক্ষ লোক পশ্চিমবঙ্গে এসছে, এটা যেমন ফ্যাক্ট, ঠিক আছে, কিন্তু কারা এসছে? আপনি বলছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছি, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ওই দেশ থেকে চলে আসবেন তাদের আমি অ্যামেন্ডমেন্ট করে সিটিজেনশিপ দেবো, তাহলে তাই নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না, তাহলে সেটা কোনো সাইডে রাখুন। এবার কি আসতে পারে দ্বিতীয় ফ্যাক্টর কেউ ধরুন আমি এইভাবেই ধরে নিই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। যদি সংখ্যালঘুরা একটি রাষ্ট্র আছে তাদের জন্য, তারা এই রাজ্যে কেন আসতে যাবেন প্রথম, কিন্তু একটা অংশ অর্থনৈতিক কারণে বা সেখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সেই কারণে এসছে। তো তারা যদি আইডেন্টিফাই হয়, এবং সঠিকভাবে যদি আইডেন্টিফাই, তাদের ফেরত যাওয়ার মধ্যে আমার মনে হয় যে কারোর কোনো আপত্তি থাকার কথা না, যদি সঠিকভাবে আইডেন্টিফিকেশন হয়। কিন্তু আইডেন্টিফিকেশন যদি বেঠিকভাবে হয় এবং সেই আইডেন্টিফিকেশনকে হাতিয়ার করে কেউ যদি ভয়ের রাজত্ব কায়েম করে ভোট পলিটিক্স করতে যায়, সেটা সঠিক হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি দ্বিতীয় কাজটি করছেন। তিনি কি করছেন? তিনি চাইছেন এই যে ভয়ের রাজত্ব কায়েম করব, ভোটটাকে কনসলিডেট করব, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখো সব সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে, অতএব তোমরা আমাকে ভোট দাও, আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিস ঘিরে ফেলবো। এই যে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে, আমাদের মনে হয় সকলের কনসলিডেট হয়ে একসঙ্গে বলা উচিত যে না, আমরা ভয়ের রাজত্ব কায়েম করতে দেব না। ইলেকশন কমিশনের পার্টিও অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টারের পার্টিও, চিফ মিনিস্টারও ভয়ের রাজত্ব কায়েম করতে পারবেন না, ইলেকশন কমিশনও ভয়ের রাজত্ব। একদম, আমি ইন্দ্রজিতের কাছে যাব এবং বাকিদের কাছে একবার ছোট ছোট করে যাব, কিন্তু আমার মনে হয় ভয়ের কারণটা, মানে প্রত্যেক মানুষ যারা র্যাশনাল, যারা যুক্তিযুক্তভাবে কথাবার্তা ভাবেন,
তারা কারণ খোঁজেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত বরিষ্ঠ একজন রাজনীতিবিদ, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি এভাবে কথাগুলো বলছেন কেন? আতঙ্কটা কি? অশনি সংকেতটা কি? যে খবর আমাদের কাছে অফিসিয়ালি এসেছে, আমরা সূত্রের খবর চালাচ্ছিলাম, একেবারে হাতে গরম যে তথ্য সমেত, নাম্বার সমেত যে বিহারের খবর এসেছে, সেটা আবারও বলছি তৃণমূল কংগ্রেসের জন্য টিভি বন্ধ করে দেওয়ার সামিল হতে পারে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর দেখে, আমি জানি না এরপরে আর কি বলবেন, কিন্তু এই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হচ্ছে। বিহারে ফাইনাল যে আপডেট এই মুহূর্তে, SIR অর্থাৎ নিবিড়ভাবে যে ভোটার সংশোধনী করা হয়েছে, তাতে আমরা 50 লাখ বলছিলাম। এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি, বিহারের ভোটার তালিকা সংশোধনের চাঞ্চল্যকর তথ্য। 18 লক্ষ, আবারও বলছি 18 লাখ, 18 লক্ষ মৃত ভোটারের হদিশ। 18 লক্ষ মৃত ভোটার, 26 লক্ষ ভোটার অন্য বিধানসভা এলাকায় স্থানান্তরিত, 7.5 লাখ ভোটারের একাধিক এলাকায় নাম। এগুলো তো বাদ যাবে, পরিবর্তন হবে। বিহারের ভোটার তালিকা সংশোধনের চাঞ্চল্যকর তথ্য, ভাবুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।